আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে দ্বিতীয় পত্র শুরু করব। তো দ্বিতীয় পত্রের বই সম্পর্কে একটু বলে নিই। দ্বিতীয় পত্রে যারা বই কিনেছো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা কিনো নাই তারা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, মুবিন পাবলিকেশনস, হ্যাঁ, এই রাইটারের বইটা কিনতে পারো। এছাড়া অনেকে হয়তো গাজী আজমলও কিনে ফেলেছো, গাজী আজমলও কিনতে পারো। তবে গাজী আজমল আর আব্দুল আলিম আহ, লেখকের মধ্যে আব্দুল আলিমের বইটা হলো একটু সহজ ভাষায় লিখিত। এছাড়াও আরো কিছু বই আছে, যেমন কাজল ব্রাদার্স লিমিটেডের কোয়ালিটি পাবলিকেশনস, এদের বইগুলো মোটামুটি চলে। তা আমরা এখন আহ, প্রথম অধ্যায় থেকে শুরু করছি না, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। যেহেতু দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট আসার সম্ভাবনাটা বেশি, এই কারণে আমরা দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে নাম হলো প্রাণীর পরিচিতি। তো তোমাদের তিনটা প্রাণীর সম্পর্কে জানতে হবে। স্যার, হ্যাঁ, তো তোমাদের তিনটা প্রাণী সম্পর্কে জানতে হবে, এবং মানুষ আরেকটা প্রাণী, চারটা প্রাণী মোট। তো প্রাণীর পরিচিতিতে আছে দুইটি অমেরুদণ্ডী প্রাণী আর একটা মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডীর মধ্যে হাইড্রা আর একটা হলো ভাস্করণ। আর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে রুই মাছ। তো আমরা প্রথম প্রাণীটা হলো হাইড্রা। হাইড্রা সম্পর্কে জানবো। হাইড্রা যে জিনিসগুলো আমরা শিখবো সেটা হলো ক্লাসিফিকেশন, হাইড্রার বাহ্যিক গঠন, এবং হাইড্রার এপিডার্মিস বা বহিত্বক এর কোষসমূহ, এর অবস্থান, গঠন এবং কাজ। তো হাইড্রার আবিষ্কারক হলো আব্রাহাম ট্রেমলেই, 1700 থেকে 1784 সাল তার জন্ম মৃত্যু। এর নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার নামকরণটা হয়েছে আসলে গ্রিক একটা ড্রাগনের নাম হলো হাইড্রা। বহু মাথাওয়ালা সেই ড্রাগনটা ছিল, অনেকগুলো মাথা। তো হাইড্রাও এরকম ধারণা করা হচ্ছে যে হাইড্রাও যদি আমরা হাইড্রা যখন মুকুল সৃষ্টি হবে তখন দেখা যাবে একটা হাইড্রা থেকে অনেকগুলো হাইড্রা মনে হচ্ছে, বা অনেকগুলো হাইড্রার মাথা মনে হচ্ছে। তাহলে বহু মাথাওয়ালা ড্রাগন এর সাথে তুলনা করে সেই মমতাওয়ালা ড্রাগনের নাম যেহেতু হাইড্রা ছিল, এই জন্য এই প্রাণীটার নাম হাইড্রা হয়েছে। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, রাজ্যের নাম অ্যানিমেলিয়া, ফাইলাম বা পর্ব নিডারিয়া, শ্রেণী বা ক্লাস হাইড্রোজোয়া, বর্গ বা অর্ডার হাইড্রোইডা, গোত্র বা ফ্যামিলি হাইড্রিডি, গণ বা জেনাস হাইড্রা, প্রজাতি বা স্পিসিস হাইড্রা ভালগারিস। তো এখানে ভালগারিস, ভালগারিস মানে হলো সচরাচর, মানে অ্যাভেলেবল। এই এই ভালগারিস প্রজাতি অনেক প্রাণীতে আমরা দেখব যে যার নামের শেষে স্পেসিসটা ভালগারিস থাকবে, তাহলে বোঝা যাবে যে ওই ভালগারিস প্রজাতি সচরাচর পাওয়া যায়, বেশি পাওয়া যায়। যেহেতু হাইড্রা ভালগারিস এটা বেশি পাওয়া যায়, এই জন্য আমরা হাইড্রা ভালগারিসের বাহ্যিক গঠন বা অন্যান্য গঠন পড়ব। পৃথিবীতে বর্তমানে হাইড্রার প্রজাতির সংখ্যা প্রায় 40টির মতো, এবং বাংলাদেশে প্রাপ্ত কয়েকটি প্রজাতি হলো হাইড্রা ভালগারিস। এর বর্ণ হালকা হলুদ বাদামি, এবং এতে কোষিকা থাকবে 6 থেকে 10টি। আরেকটা হলো হাইড্রা অলিগ্যাকটিস, বাদামি বর্ণের, 6টি কোষিকা থাকে। হাইড্রা ভিরিডিসিমা, সবুজ বর্ণের, 4 থেকে 8টি কোষিকা থাকে। কোষিকা জিনিসটা আমরা একটু পরে বোঝাচ্ছি, আমরা যখন ছবিটা দেখবো তখন আমরা এটার ধারণা পাবো। বাসস্থান আর স্বভাব, মানে তারা কোথায় বাস করে এবং তাদের খাদ্য প্রকৃতি কেমন সেটা। তাহলে হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী। এরা খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, ডোবা প্রভৃতি স্বাদু পানির জলাশয়ে নিবেদিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নতলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে অবস্থান করে। ক্ষুধার্ত অবস্থায় এরা দেহ ও কোষিকাকে প্রসারিত করে পানিতে দুলতে থাকে। এরা মাংসাশী, কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন সম্পন্ন করে। হ্যাঁ, তো এদের আমরা যদি প্রথম অধ্যায়টা পড়তাম তাহলে আমরা এদের আরো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেতাম। যেমন এদের ভ্রূণটা হবে দ্বিস্তরী, অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, এবং দুই
এন্ডোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে একটা অকোষীয় স্তর মেসোগ্লিয়া থাকবে, ঠিক আছে। আর আরেকটা হলো এরা হলো কোষ টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী, অর্থাৎ দেহের গঠনটা কেমন, দেহের গঠন অনেকগুলো কোষ নিয়ে গঠিত এবং অনেকগুলো কোষ মিলে অনেক সময় টিস্যু গঠন করে, কিন্তু কোনো অঙ্গ বা অঙ্গতন্ত্র গঠন করে না। তো এই দুইটা বৈশিষ্ট্য আমাদের এই চ্যাপ্টারে লাগবে। স্যার তাহলে হাইড্রার কোনো অঙ্গ নাই? না, হাইড্রার কোনো অঙ্গ নাই, হাইড্রার কোনো অঙ্গ নেই। হ্যাঁ, হাইড্রা হলো কোষ এবং টিস্যু দ্বারা গঠিত। তো আমরা এখন এখানে প্রাণীটা দেখতে পাচ্ছি, এটা হলো হাইড্রা। তো এই প্রাণীটা হলো, এই প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাণীটার তিনটা অংশ, এদের দেহের তিনটা অংশ। একটা অংশ হলো হাইপোস্টোম, আমরা এই যে হাইপোস্টোম লেভেলিংটা দেখতে পাচ্ছি, হাইপোস্টোম। আর সব নিচে আমরা দেখতে পাচ্ছি পাদচাকতি, যেটা কোনো বস্তুর সাথে লেগে আছে সেটা হলো পাদচাকতি। আর হাইপোস্টোমটার ওখানে আমরা দেখবো মুখ আর কোষিকা আছে। তাহলে হাইপোস্টোমের ঠিক নিচ থেকে শুরু করে আমরা পাদচাকতির উপর পর্যন্ত অংশটাকে আমরা বলবো দেহকাণ্ড। তাহলে এখান থেকে একটু হলো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি কি থাকবে? শুক্রাশয়, ডিম্বাশয় নামক জননাঙ্গ থাকবে, পরিণত মুকুল। এই হলো দেহকাণ্ডের অংশ। তাহলে আমরা দেহের তিনটা অংশ দেখতে পাবো। তো হাইড্রার বাহ্যিক গঠন, আকার আকৃতি। হাইড্রার দেহ নরম, নলাকার এবং লম্বাটে। আমরা এখানে দেখতেই পাচ্ছি, নরম তো এখানে বোঝা যাবে না, তবে নলাকার এবং লম্বাটে এই দুইটা আমরা বুঝতে পারছি। দেহ অরীয় প্রতিসম। দেহ অরীয় প্রতিসম কথার অর্থ কি? আমরা আগে মানুষ দিয়ে বুঝাই, তারপর আমরা হাইড্রা দিয়ে বোঝাচ্ছি। যেমন মানুষের, আমরা দেহের লম্বালম্বী অক্ষ বরাবর মাঝখান দিয়ে যদি আমরা কাটি, তাহলে মানুষের একটা ডান অংশ এবং একটা বাম অংশ দুইটি সমান অংশে ভাগ হয়ে যাবে। ডান দিকে থাকবে ডান চোখ, তারপরে হলো ডান হাত, ডান পা, হ্যাঁ, এবং দেহের অর্ধাংশ। বাম দিকেও ঠিক থাকবে, বাম চোখ, হ্যাঁ, তারপর হলো বাম হাত, বাম পা এবং বাম দিকের স্যার অর্ধাংশ। হৃৎপিণ্ড তো মাঝখানে, মানে হচ্ছে পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এটা আসলে বাহ্যিক ভাবে দ্বিখণ্ডিত হলো কিনা সেটাই হলো তোমার আসল কথা। ভিতরে অনেক অঙ্গ আছে, ভিতরে অনেক অঙ্গ আছে, যেটা সামান্য ডান দিকে আছে বা সামান্য বাম দিকে আছে, সে অঙ্গগুলো হয়তো সমানভাবে ভাগ হবে না। কিন্তু আমাদের দরকার হলো বাহ্যিক ভাবে আমি অন্য একটা মানুষকে, যারা পড়ালেখা জানে না, তাদেরকে বলবো যে এই মানুষটা কি সমান দুই অংশ হয়েছে, তখন সে মানুষটা বলবে হ্যাঁ স্যার হয়েছে। সে কিন্তু তাই বলবে, সে কিন্তু ভিতরে হৃৎপিণ্ড কোথায়, যকৃৎ কোথায়, হ্যাঁ, এগুলো কিন্তু সে ডোন্ট নো, ঠিক আছে, সে কিন্তু জানে না। কিন্তু বাহ্যিক ভাবে সে বলবে স্যার অর্ধেক হয়েছে। তখন আমরা কি বলবো, যেহেতু মানুষকে আমরা দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একবারই সমান দুই অংশে ভাগ করতে পারি, এই জন্য মানুষ হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, মানুষকে যদি আমরা আড়াআড়ি ভাগ করতাম, অর্থাৎ দেহের উপরের অংশ হতো, দেহের নিচের অংশ হতো, হ্যাঁ, তাহলে দেহের উপরের অংশ এবং নিচের অংশ এই দুইটা কিন্তু সমান নয়। সমান হবে, কারণ দেহের উপরের অংশে থাকবে মাথা, না স্যার। দেহের নিচের অংশে থাকবে পা। মাথা তাহলে থাকবে না। তাহলে তো দুইটা অংশ সমান হলো না। কাজেই মানুষকে দেহের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর ছেদ করে একবারই সমান দুই অংশে ভাগ করা যায়। কিন্তু এই যে আমরা হাইড্রার যে প্রাণীটা বলছি, এদেরকে বলছি দেহ অরীয় প্রতিসম। এই অরীয় প্রতিসম বলার অর্থ হলো কি, এটা হলো তার দেহের লম্বালম্বী অক্ষ, আর এটাকে আমরা বলবো আড়াআড়ি অক্ষ। তাহলে দেহের লম্বালম্বী অক্ষ বরাবর যদি আমি তাকে কাটি, তাহলে এখানে দেখবো কোষিকা আছে মোট 9টা, কোষিকা আছে মোট 9টা। হ্যাঁ, তাহলে দেহের অর্ধেক হবে, কোষিকা মনে করো 4.5 ভাগ হলো। আবার মনে করো এইভাবে যদি আমরা কাটি, ঠিক ওখানেও আমরা দেখবো দেহের অর্ধাংশ এবং কোষিকা থাকবে 4.5টা, ঠিক আছে। কোষিকা 6টা থাকবে, যদি 8টা থাকতো তাহলে দেহের অর্ধাংশ, কোষিকা থাকবে 4টা, আরেক পাশে দেহের অর্ধাংশ, কোষিকা থাকবে 4টা। তাহলে আমরা স্যার দেখবো, মধ্য অক্ষ বরাবর কাটটা হ্যাঁ, হবে? মানে এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল বা নলাকার, হ্যাঁ, দেহটা হলো যে সিলিন্ড্রিক্যাল বা নলাকার, তাহলে আমরা এই জন্য আমরা দেখবো যে দেহের লম্বালম্বী অক্ষ বরাবর যদি আমরা এভাবে কেটে ফেলি, হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে দেহের অর্ধেক হয়ে গেল, আবার কোষিকাও যতগুলো সংখ্যায় থাকবে সেগুলো অর্ধেক হয়ে যাবে। এইভাবে কাটলেও অর্ধেক, এইভাবে কাটলেও অর্ধেক। আমি যে 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 যে- যেদিক দিয়ে আমি কাটবো সেদিক দিয়ে আমরা দেখবো যে দেহকে একের অধিকবার সমান দুই অংশে ভাগ করতে পারছি। স্যার আড়াআড়ি ভাবে কাটলে? আড়াআড়ি ভাবে কাটলে সমান দুই অংশ হচ্ছে কিনা একটু দেখো, আমি এভাবে কাটলাম, এভাবে যদি আমি কাটি তাহলে নিচের দিকে থাকছে পাদচাকতি এবং দেহকাণ্ডের কিছু অংশ, হ্যাঁ, এবং ডিম্বাশয়। আর দেহের উপরের অংশে থাকবে শুক্রাশয়, কোষিকা, হাইপোস্টোম, মুখ ইত্যাদি। তাহলে কি দুই অংশ মানে সমান স্যার হবে? অরিওটা
কেন বললো অরিওটা? হ্যাঁ স্যার। অরিওটা মনে করে যে এইভাবে আমি আমি কি দিয়ে দেখাই তোমাদের। আচ্ছা আমি একটা একটা কিছু দিয়ে দেখাই। দেখি একটা ওষুধ পেয়েছি আমি এখানে। এই ওষুধটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। সবাই কি এই ওষুধটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে যদি আমি এইভাবে মনে করো যে কাটি, এইভাবে মনে করো এটা হলো তাদের লম্বালম্বি অক্ষ, হ্যাঁ, আর এটা হলো আড়াআড়ি অক্ষ। তাহলে এইভাবে যদি আমি কাটি, তাহলে একে সমান দুই অংশে ভাগ করতে পারবো না? পারবো? স্যার মাঝখান থেকে কাটলে হ্যাঁ। হ্যাঁ, মাঝখান থেকে কাটলে দেহের সমান অংশ পাবো না? জি স্যার। এটা ওষুধ ছিল, ওষুধ এখন আস্তে আস্তে মানে শেষ হয়ে গেছে, এই কারণে এটা অনেকটা সিলিন্ড্রিক্যাল না। যদি ওষুধ থাকতো তাহলে এটাও কিন্তু এরকম এরকম থাকতো, মানে ফোলা থাকতো। হ্যাঁ, এটা আসলে সিলিন্ড্রিক্যাল বা নলাকার ছিল। এইভাবে যদি আমি কাটি, এভাবেও কিন্তু দেহে সমান দুই অংশে ভাগ করতে পারবো যদি ওষুধ এটা পূর্ণ থাকতো। ঠিক আছে? তাহলে এভাবে কাটলেও আমি দুটো অংশ পাচ্ছি, এইভাবে কাটলেও আমি দুটো অংশ পাচ্ছি। ওকে, তাহলে আমি যখন কোনো প্রাণীকে তার লম্বালম্বি অক্ষ বরাবর একের অধিকবার সমান দুই অংশে ভাগ করতে পারবো, তখন তাকে আমরা বলবো অরীয় প্রতিসম। একের অধিকবার হতে হবে। আর যদি একবারই সমান দুই অংশে ভাগ করতে পারি, তাহলে যেমন আমাদের এইভাবে যদি আমি কাটি আমাকে, তাহলে আমার ডান অংশ এবং বাম অংশ দুটো দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে। আমাকে যদি এইভাবে কাটা হয়, তাহলে কিন্তু আমার দেহের দুইটা অংশ সমান হবে না। হবে? কারণ না আমার স্যার। দেহের হলো এটা হলো সামনের অংশ, আর এটা হলো দেহের পিছনের অংশ। তাহলে সামনের অংশ আর পিছনের অংশ তো সমান না। তাহলে আমরা কি দেহে যে অরীয় প্রতিসম আমরা এখানে বললাম, এই কথাটা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আমরা বলছি এদের দৈর্ঘ্য 10 থেকে 30 মিলিমিটার বা 1 থেকে 3 সেন্টিমিটার, প্রস্থ 1 মিলিমিটার। প্রস্থ মানে এই যে এটা হলো তার প্রস্থ, আর এটা হলো তার দৈর্ঘ্য। তাহলে প্রস্থ হলো 1 মিলিমিটার, অনেক চিকন, আর দৈর্ঘ্য অনেক বেশি, 1 থেকে 3 সেন্টিমিটার বা 10 থেকে 30 মিলিমিটার। আচ্ছা, এরপর আমরা বলবো হাইড্রার মৌখিক বা ওরাল তল খোলা, বিমৌখিক বা অ্যাবোরাল তল বদ্ধ। এটা একটু বুঝাই। তাহলে হাইড্রার এটা হলো মুখ ছিদ্র। মুখ ছিদ্র হলো এমন একটা ছিদ্র, এদের দেহের এই ছিদ্র দিয়েই এরা খাদ্য গ্রহণ করবে, আবার এই ছিদ্র দিয়ে দেহের বর্জ্যটা বের করে দেয়। তাহলে হাইড্রার যে প্রান্তে মুখ ছিদ্র থাকবে সেটাকে আমরা বলবো মৌখিক প্রান্ত বা ওরাল এন্ড, ইংলিশে ওরাল এন্ড। আর মুখের ঠিক বিপরীত প্রান্ত হলো পাদচাকতি। তাহলে পাদচাকতি কোনো বস্তুর সাথে লেগে আছে এবং এটা হলো বদ্ধ। হ্যাঁ, এটা হলো বদ্ধ এবং এটাকে আমরা বলবো অ্যাবোরাল এন্ড বা বিমৌখিক প্রান্ত। তাহলে আমরা এখানে বাংলায় বলবো, উপরেরটা হলো মুখ আছে যেদিকে, সেটা হলো মৌখিক প্রান্ত, আর মুখের বিপরীত প্রান্ত যেটা পাদচাকতি, সেটা হলো বিমৌখিক প্রান্ত বা অনেকে বলে পরাঙ্মুখ প্রান্ত। যেমন আমাদের দেহ কি মুখ একদিকে আর আমরা এভাবে থাকি, থাকে না। তাহলে মুখটা উপরের দিকে করে রাখতাম, হ্যাঁ, আর নিচে রাখতাম, আমাদের ওইভাবে রাখি না আমরা। এরা কিন্তু যখন চলাচল করবে, তখন এই মুখ সহ কোষিকা মাটিকে স্পর্শ করবে, তারপরে পাদচাক থেকে সরাবে। হ্যাঁ, এরা এই যে চলাচল করার সময় এরা দেহকে ওরাল এবং অ্যাবোরাল বা মৌখিক এবং বিমৌখিক প্রান্ত অনুযায়ী এরা চলাচল সম্পন্ন করে। আমরা কিন্তু ওইভাবে চলাচল করি না। তাহলে আমরা কি করতাম, চলাচলের সময় মুখটাকে মাটিতে রাখতাম, রেখে পাটা সরাতাম। আমরা তো এইভাবে চলাচল করি না। ঠিক আছে? তাহলে হাইড্রার দেহটা কোন প্রান্ত বরাবর থাকবে? মৌখিক এবং বিমৌখিক প্রান্ত। আচ্ছা, প্রজাতিভেদে হাইড্রার বর্ণ এটা ও হয়ে আছে, এটা র হবে আসলে, টাইপিং করতে গেলে এরকম হয়ে যায়। তো প্রজাতিভেদে হাইড্রার বর্ণ বিভিন্ন ধরনের হয়। আসলে এদের বর্ণটা নির্ভর করে কোন ধরনের খাদ্য খাচ্ছে। হ্যাঁ, এই খাদ্যের উপরে অনেক সময় এদের বর্ণটা নির্ভর করে। তো হাইড্রার বাহ্যিক গঠন একটু আগে আমি বলেছি যে দেহকে তিনটা অংশে ভাগ করব: হাইপোস্টোম, দেহকাণ্ড আর পাদচক্তি। তো প্রথমে আমরা আসবো হাইপোস্টোম। এটা হাইড্রার কোন অংশে আছে? মৌখিক তলে। তাহলে হাইড্রার মৌখিক তলে বিদ্যমান মোচাকৃতির ছোট সংকোচন প্রসারণক্ষম অংশ এবং হাইপোস্টোমের চূড়ায়, মধ্যভাগের চূড়ায় বৃত্তাকার মুখ ছিদ্র অবস্থিত। হাইপোস্টোমের গোড়ায় চারপাশে 6 থেকে 10টি সরু সংকোচন প্রসারণক্ষম ফাঁপা লম্বা সুতার ন্যায় কোষিকা থাকে।
কোশিকার বহিঃপ্রাচীরে ক্ষুদ্র টিউমারের ন্যায় নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রতিটি ব্যাটারিতে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে। কাজ: মুখছিদ্র খাদ্য গলাধকরণ করে, কোশিকা ও নেমাটোসিস্টের সাহায্যে শিকার ধরা ও চলনে অংশগ্রহণ করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো সেই মৌখিক প্রান্তে, দেহের মৌখিক প্রান্তে আমরা দেখব যে এরকম সরু সংকোচন প্রসারণক্ষম মোচাকৃতির গঠনটা হাইপোস্টম। আর হাইপোস্টমের মধ্যভাগের শীর্ষের যে চূড়া সেটাকে আমরা বলছি মুখছিদ্র। এবং হাইপোস্টমের চারপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি মোট কয়টা কোষিকা? 9টা। আমরা সংখ্যা বলেছিলাম কয়টা থেকে কয়টা থাকতে পারে? 6 থেকে 10টি। 10টা। 6 থেকে 10টা। যদি আমরা এখানে 6টাও কোষিকা দিতাম তাও হইতো। মানে তুমি 6 থেকে 10টার মধ্যে কোষিকা দেখাতে পারো। ওকে। আর প্রত্যেকটা কোষিকার গায়ে দেখো একটু ফোলা ফোলা হয়ে আছে। এই যে ফোলা ফোলা হয়ে আছে, অনেকটা গিট্টুর মতো মনে হচ্ছে। তাহলে এই ফোলা বা নট গুলোকে বলবো নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট ব্যাটারি। হ্যাঁ, ওই ব্যাটারির মধ্যে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে। তো হাইড্রাই মোট 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। আমরা পরে ওটা জানতে পারবো যে সেই নেমাটোসিস্ট গুলোর নাম কি। নেমাটোসিস্ট মানেই আপাতত জেনে রাখো, নেমাটোসিস্ট হলো এক ধরনের থলি বিশেষ। এরপর আসবো দেহকাণ্ড। তাহলে আমরা দেহকাণ্ডের অবস্থানটা তোমাদের দেখিয়েছি। হাইপোস্টমের নিচ থেকে দেহের পশ্চাৎ প্রান্তে অবস্থিত পাদচাকতির উপরের পর্যন্ত অংশকে আমরা বলবো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যভাগ হবে স্ফীত, আমরা এখানে দেখতেই পাচ্ছি। এটা হলো মাঝখান অংশ, এই দেহকাণ্ডের মধ্যভাগে হলো স্ফীত, এটা আমরা বুঝতে পারছি। গ্রীষ্মকালে পরিবেশে পর্যাপ্ত খাদ্যের উপস্থিতিতে অনুকূল পরিবেশে দেহকাণ্ডের গোড়ার দিকে মুকুল সৃষ্টির মাধ্যমে অজনজনন সম্পন্ন হয়। আমরা এখানে দেখতে পাবো যে যখন গ্রীষ্মকাল, মানে প্রকৃতিতে খাদ্যের প্রাচুর্যতা বেশি থাকে, এই সময় এরা অজনজনন সম্পন্ন করে দেহকাণ্ডের নিচের অংশ থেকে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এরকম একটা মুকুল তৈরি করে। মুকুল আর ইংলিশে বলা হয় বাডিং। তাহলে মুকুল বা বাডিং সৃষ্টির মাধ্যমে এরা গ্রীষ্মকালে অজনজনন সম্পন্ন করবে। এবং গ্রীষ্মকালের পরিবেশ যেহেতু পর্যাপ্ত খাদ্য আছে, এই জন্য এখানে আমরা বলবো অনুকূল পরিবেশ। আবার দেখা যাবে শীতকাল বা হেমন্তকালে এদের যৌন জনন সম্পন্ন হয়। তাহলে শীতকাল বা হেমন্তকালে কি হয় যে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে কতগুলো কোণাকৃতির শুক্রাশয় তৈরি করে, এবং এই শুক্রাশয় যে কোষটি তৈরি করে সেই কোষটার নামও ইন্টারস্টিশিয়াল কোষ। এবং নিচের দিকে, দেহকাণ্ডের নিচের দিকে গোলাকৃতির একটি বা দুইটি ডিম্বাশয় গঠন করে। শুক্রাশয়ের সংখ্যা বেশি এবং আকৃতি হবে কোণাকার। ডিম্বাশয়ের আকৃতি 1 থেকে 2টি এবং এদের আকৃতি হবে গোলাকার। তো ডিম্বাশয় এবং শুক্রাশয় এগুলো হলো জননাঙ্গ। এই জননাঙ্গগুলো শীতকাল বা হেমন্তকাল বা প্রতিকূল পরিবেশে এরা তৈরি করে। এবং এদের ক্ষেত্রে একটা আশ্চর্য বিষয় যে এই শুক্রাশয় ডিম্বাশয় যখন শীতকালে তৈরি হয়, শুক্রাশয় থেকে তৈরি হবে শুক্রাণু আর ডিম্বাশয় থেকে হবে ডিম্বাণু। যখন তারা জনন শেষ করে দেয় তখন কিন্তু শুক্রাশয় আর ডিম্বাশয় গুলো নাই হয়ে যায়। এদের মাত্র শীতকালেই এই জননাঙ্গগুলো সৃষ্টি করে এবং জনন শেষ হয়ে যাওয়ার পর শুক্রাশয় ডিম্বাশয় আবার বিলুপ্ত হয়ে যায়। এই জন্য শুক্রাশয় আর ডিম্বাশয়কে বলা হচ্ছে অস্থায়ী অঙ্গ। হাইড্রার আমরা বলেছিলাম যে হাইড্রার অঙ্গ সৃষ্টি হয় না, কিন্তু আবার আমরা বলবো যে শীতকালে হাইড্রার এরকম শুক্রাশয় এবং ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ তৈরি হয়। কেন অস্থায়ী বলছি? আজীবন যদি থাকতো তাহলে হয়তো অঙ্গ। যেমন আমাদের যদি দুই হাত আমাদের সারা জীবনে আছে, শীতকালে আমাদের হাত হয় না বা গ্রীষ্মকালে আমাদের হাত হয় না, এই জন্য হাত হলো আমাদের অঙ্গ। এরপর আসবো আমরা যে চলনের সময়। হ্যাঁ বলো বলো। স্যার শুক্রাশয়ে নাকি ডিম্বাশয়ে জানি বললেন যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে? ও, আমরা বললাম যে এই যে পরিণত মুকুল, পরিণত মুকুল কোন কোষ সৃষ্টি করবে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে এরকম মুকুল তৈরি করে। ঠিক একই সময় শীতকালে দেহের বহিত্বকের যে ইন্টারস্টিশিয়াল কোষ সেগুলো বিভাজিত হবে, বিভাজিত হয়ে এরকম শুক্রাশয়ী অঙ্গ গঠন করবে। আর নিচের দিকে ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে ডিম্বাশয় নামক অঙ্গ তৈরি করবে। আমরা বহিত্বকীয় কোষ যখন পড়বো তখন আমরা এই কোষটার নাম দেখব। চলনের সময় কাজ দেহকাণ্ড। চলনের সময় দেহকে সংকুচিত ও প্রসারিত করা, জননাঙ্গ ও মুকুল ধারণ করা।
পদতল। হাইড্রা দেহের পরাঙ্মুখ বা বিমৌখিক, আমরা এটাকে বলেছিলাম এটা পরাঙ্মুখ বা বিমৌখিক। হ্যাঁ, ওটাই এখানে আমরা বলছি। হাইড্রা দেহের পরাঙ্মুখ বা বিমৌখিক প্রান্তে চাকতির মতো বা থালার মতো অংশকে আমরা বলবো পদতল বা পাদচাকতি। এদের কাজ কি? পানিতে বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আবার পাদচাকতিতে আমরা দেখবো যে কিছু গ্রন্থিকোষ থাকে। এই গ্রন্থিকোষ মিশ্রিত পিচ্ছিল আঠালো রস অ্যামিবয়েড চলনে সাহায্য করে। হ্যাঁ, এই চলনটা কেমন? অনেক সময় আমরা দেখবো যে আমরা অনেক সময় পুকুরের উপরে অনেক সময় কর্দমাক্ত হয়ে যায় বা পিচ্ছিল টাইপের হয়ে যায়, বা অনেক সময় যদি আমরা দীর্ঘদিন যদি আমরা বাথরুম গুলো পরিষ্কার না করি, তাহলে দেখবো যে বাথরুমের মেঝেতে এরকম পিচ্ছিল আবরণ হয়ে যায়, ওখানে আমরা পিছলে পড়ে যেতে পারি। তো এই ধরনের আহ, সাধারণত দেখা গেলো যে চলন তল যখন পিচ্ছিল হয় এবং পিচ্ছিল তলে যখন পানি পিছলিয়ে যায়, সেটাকে আমরা বলতে পারি অ্যামিবয়েড চলন। তো এই প্রাণীগুলো ঠিক এরকম কিছু পিচ্ছিল রস ক্ষরণ করে চলন তলে, দিয়ে এরকম পিছলানোর মাধ্যমে অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। পদতলের সাহায্যে কোনো তলের সাথে লেগে থাকবে। তাহলে এই ছিল হাইড্রার বাহ্যিক গঠন। তাহলে হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমরা স্যার বলো। ওই যে বলেছিলেন ওটা কি যখন অরিও হবে ওটা কি হ্যাঁ, অডিও, হ্যাঁ বলো। সমপার্শ্বীয় হবে? না, অডিও যেটা, এটা আমরা বলেছিলাম যে দেহকে, যেমন আমরা মানুষেরটা তো বুঝতে পেরেছো। মানুষেরটা হলো দেহের লম্বালম্বী অক্ষ বরাবর যদি আমি দেহকে কাটি, তাহলে দেহকে কয়টা অংশে ভাগ করব? একবারই সমান দুই দুইটা। অংশে ভাগ করব। হ্যাঁ। কিন্তু হাইড্রা যেহেতু একটা প্রাণী, এই প্রাণীটা হলো কি, যে এই বরাবর যদি আমি কাটি প্রাণীটা অনেকটা নলাকার, নলের মতো। তাহলে নলের মতো যদি থাকে, তাহলে কোষিকা হলো এই চারপাশে, নলের চারপাশে হাইপোস্টোমের চারদিকে ছড়িয়ে আছে। আমরা এই প্রাণীটা যদি এইভাবে লম্বা ভাবে কাটি, তাহলে একের অধিকবার আমরা এখানে শুক্রাশয় আর ডিম্বাশয় বা পরিণত মুকুল, এগুলো কিন্তু আমরা খেয়াল করব না, এগুলো কিন্তু সবসময় তৈরি হবে না। আমরা জাস্ট মেন যে দেহের অংশ সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। এখানে শুক্রাশয়, ডিম্বাশয়, পরিণত মুকুল এগুলো আমাদের ভাবনার বিষয় না। তাহলে আমাদের ভাবনার বিষয় হলো কি, যে হাইপোস্টোম, দেহকাণ্ড আর পাদচক্তি, এই তিনটাকে আমি সমান দুই অংশে কয়বার ভাগ করতে পারছি। তাহলে আমি যদি এইভাবে ভাগ করি, তাহলে দুই অংশ হয়ে গেল। আবার যদি এইভাবে আমরা ভাগ করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখবো দুই অংশ হয়ে গেল। হ্যাঁ, অনেকে মনে করতে পারে যে এইভাবে যদি আমি ভাগ করি, তাহলে তো পরিণত মুকুল একদিকে আর শুক্রাশয় ডিম্বাশয় হয়ে যাচ্ছে আরেক দিকে। তাহলে এগুলো কিন্তু যখন আমরা ভাগ করব, তখন কিন্তু এগুলো আমাদের ভাবনার মধ্যে আসবে না, শুক্রাশয়, ডিম্বাশয় আর পরিণত মুকুল। স্যার একবার সমান ভাগ দুই ভাগে একেবারে যদি না, আমি সমানুপাতিক ভাগ ওইভাবে করতে পারি বলছি না, তাহলে আমি যদি এইভাবেও কাটি, মনে করো এই পয়েন্টে এইভাবে আছে, এখানে ধরে নাও পরিণত মুকুল, ডিম্বাশয়, শুক্রাশয় নাই, এই তিনটা জিনিস নাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে হলো দেহকাণ্ড, পাদচাকতি, উপবাসে হাইপোস্টোম, মুখ ছিদ্র এবং কোষিকা। এইভাবে আমি কেটে ফেললাম। এভাবে কেটে ফেললে আমি দেহের অর্ধাংশ পেয়ে গেলাম, দুই অর্ধাংশ পেয়ে গেলাম, এবং প্রতি অর্ধাংশে সাড়ে চারটি কোষিকা আছে। আচ্ছা, এইভাবে কাটার পর আমি দুইটা অংশ পেয়ে গেলাম। এখন পয়েন্টটা এইভাবেই আছে। এখন এইভাবে আবার কাটলাম। হ্যাঁ, মনে করো যে এইভাবে যদি আবার কাটি, ঠিক আছে, তাহলে আবার আমি সমান দুই অংশ ভাগ করতে পারবো। ঠিক আছে, এইভাবে এইভাবে কাটলেও আমি সমান দুই অংশে ভাগ করতে পারতাম। আমি যদি এইভাবে ভাগ করে ফেলেছি, তাহলে দুই অংশ হয়ে গেছে। আবার আমি যদি এইভাবে ভাগ না করতাম, আমি যদি এইভাবে আবার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর স্যার কাটতাম। এটা বুঝছি। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম যে কখন সমপার্শ্বীয় হবে, কখন সমদ্বিপার্শ্বীয় হবে, আর কখন অরীয় হবে সেটা পার্থক্য। সমদ্বিপার্শ্বীয় না, সমপার্শ্বীয় তো এখানে কোনো নাই, সমপার্শ্বীয় তো নাই। আছে দ্বিপার্শ্বীয়, অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অরীয় প্রতিসম। যদি প্রাণীটাকে এইভাবে আমি একবার ভাগ করতে পারছি, মনে করো আমাকে এইভাবে এইভাবে যদি আমি কাটি, তাহলে একবারই সমান দুই অংশে ভাগ করতে পারছি না, জি স্যার। ডান অংশ আর বাম অংশ। এখন মনে করো আমি এইভাবে ভাগ করলাম না, এভাবে ভাগ করলাম না, এখন আমি এভাবে ভাগ করলাম, কিন্তু আমার দেহকে সমান দুই অংশে ভাগ করতে পারছি না। এখন মনে করো যে আমার হাত, এই হাতটা ধরো, এটা মনে করো কোষিকা, এটা মনে করো কোষিকা। তাহলে কোষিকার আঙ্গুল কয়টা আছে কিনা আমার? পাঁচটা। 5টা। ধরে নাও এটা মনে করো যে হাতের এই অংশটা মনে করো দেহকাণ্ড, আর এটা মনে করো যে পাদচাকতি। ঠিক আছে, এখন আমি এই হাতটাকে কি করব, এইভাবে মনে করো
এখান থেকে ভাগ করে আসলাম, এইভাবে লম্বাভাবে ভাগ করে আসলাম। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এটা দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় হয়ে গেল। দ্বিপার্শ্বীয় হলো না? দ্বিপার্শ্বীয় হলো, কিন্তু এখন যদি আমার হাত, জি হাতের স্যার। তো আঙ্গুল হলো 5টা, তাহলে প্রত্যেকটা অংশে আড়াই আড়াই হবে। আবার মনে করো যে আমি হাতটাকে এইভাবে এখন কাটলাম, এইভাবে এইভাবে কাটলেও আমি কি সমান দুই অংশে ভাগ করতে পারছি না? পারবো? জি স্যার। আবার এইভাবে যদি আমি ভাগ করি পিছন দিক দিয়ে, এক্ষেত্রেও কিন্তু আমি হাতটাকে সমান দুই অংশে ভাগ করতে পারছি। তাহলে হাত যেহেতু একটু সিলিন্ড্রিক্যাল বা একটু নলাকার টাইপের, এই জন্য আমি হাত যদি হাইড্রায় ধরতাম, হাইড্রায় ধরে না 5টা কোষিকা, আমার এখানে ধরে না 5টা আঙ্গুল আছে। তাহলে জি স্যার, এবার এবার কি বুঝতে পেরেছো? তাহলে আমি বুঝেছি। এই হাত বা হাইড্রাকে আমি জি একের স্যার। অধিকবার সমান দুই অংশে ভাগ করছি। একবার ভাগ করছি বলে আরেকবারও ভাগ করতে পারবো। হ্যাঁ, এভাবে ভাগ করতে পারবো দুই অংশে, আবার এভাবে ভাগ করতে পারবো দুই অংশে, এভাবে ভাগ করতে পারবো দুই অংশে। বুঝতে পেরেছো? মানে একের অধিকবার তাকে দুই অংশে ভাগ করা যায়, জি এটা স্যার। হলো কথা। না এখনো বোঝা নাই? জি স্যার, মানে একের অধিকবার যদি 2 ভাগে ভাগ করতে পারি তাহলে অরীয়, আর ইয়েস, একবার যদি হ্যাঁ, শুধু একবারে যদি পারি ভাগ করতে তাহলে পারি দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়। তাহলে আমরা এবার আসবো হাইড্রার বহিঃত্বকীয় বা এপিডার্মিস এর কোষ বা কোষসমূহ এবং এই কোষসমূহের অবস্থান, গঠন এবং কাজ জানবো। হাইড্রার এপিডার্মিস বা বহিঃত্বকীয় আছে মোট 7 ধরনের কোষ। পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোব্লাস্ট কোষ। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো হাইড্রার বহিঃত্বকের বা এপিডার্মিসের যে কোষগুলো আছে সেই কোষগুলোর চিত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সবচেয়ে বড় কোষ, এটা হলো পেশী আবরণী কোষ। এখানে 1 2 3 4 5টা আছে। তারপরে আমরা দেখব পেশী আবরণী কোষ। তারপর পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি গোল গোল কিছু কোষ গুচ্ছাকারে আছে, এগুলো হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এছাড়াও আমরা দেখতে পাবো পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে একটা বেশ বড় আকৃতির কোষ, সেটা হলো নিডোসাইট। তারপর আমরা আরো দেখতে পাচ্ছি সংবেদী কোষ। পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি সংবেদী কোষ। আর মেসোগ্লিয়া বরাবর আমরা যে কোষগুলো দেখতে পাচ্ছি সেটা হলো স্নায়ু কোষ। তাহলে এখানে আমরা দুইটা কোষ দেখতে পাচ্ছি না, একটা হলো জনন কোষ আর একটা হলো গ্রন্থি কোষ। ঠিক আছে, জনন কোষ তো শীতকালে তৈরি হবে, যখন শুক্রাশয় বা যখন ডিম্বাশয় তৈরি হবে তখন এই শুক্রাশয় এবং ডিম্বাশয় জনন কোষগুলো তৈরি করবে। আচ্ছা, এখন আমরা একটা একটা করে যাই। পেশী আবরণী কোষ তোমাদের দেখালাম। বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে এই কোষ অবস্থান করে। এই দুইটা অংশ, বহির্মুখী প্রান্তটা হলো চওড়া, আমরা এখানে দেখতে পারি এটা হলো বহির্মুখী প্রান্ত, এটা হলো চওড়া প্রান্ত। আর যেটা মেসোগ্লিয়া বরাবর প্রান্ত আছে সেটা হলো সরু প্রান্ত। তো চওড়া প্রান্তে কি কি আছে? চওড়া প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মিউকাস দানা আছে বা মিউকাস বস্তু আছে, এই যে মিউকাস বস্তু। এছাড়া সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, গহ্বর যুক্ত আছে, সাইটোপ্লাজম আছে। এরপরে আমরা এখানে দেখব যে পাশাপাশি পেশী আবরণী কোষের যে মিউকাস বস্তুগুলো আছে, এই মিউকাস বস্তুগুলো পরস্পর মিলিত হয়ে পেশী আবরণী কোষের বাইরের দিকে একটা লেয়ার তৈরি করেছে, এই লেয়ারটার নাম হলো কিউটিকল। তাহলে এই কিউটিকল কার সৃষ্টি? এই কিউটিকল গুলো মিউকাস বস্তুগুলো খড়িত হয়ে সৃষ্টি হয়। এরপর আমরা দেখব যে মেসোগ্লিয়া প্রান্ত, যে এখানে আমরা দেখতে পাচ্ছি পেশী আবরণী কোষের সরু প্রান্ত। সরু প্রান্তে কি আছে? সরু প্রান্তে আছে, এখানে দেখবো যে দুইটি পেশী প্রবর্ধন। এখানে দুইটি পেশী প্রবর্ধন আছে, এই যে এটা হলো একটা প্রবর্ধন, এদিকে একটা পেশী প্রবর্ধন। এই পেশী প্রবর্ধন গুলো মায়োনিম নির্মিত তন্তু দ্বারা, মায়োনিম তন্তু দ্বারা নির্মিত এই পেশী প্রবর্ধন গুলো। এই পেশী প্রবর্ধন গুলো সংকোচন প্রসারণ ক্ষম। তাহলে আমরা যেগুলো বললাম সেগুলো এখানে বলা হয়েছে। তাহলে কোষের বাইরের প্রান্ত চওড়া, গহ্বরযুক্ত, সাইটোপ্লাজমে পূর্ণ, মিউকাস বস্তুযুক্ত। মিউকাস বস্তুগুলো পরস্পর মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন আবরণ গঠন করে এবং ভেতরে সরু প্রান্তের শেষে মায়োনিম নির্মিত দুটি পেশী প্রবর্ধন দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। কোষিকায় পেশী আবরণী কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিডোব্লাস্ট ধারণ করে। তাহলে একে কেন পেশী আবরণী স্যার, কোষ এই যে বলে? অবিচ্ছিন্ন যে আবরণ ওটাই ওটাই কিউটিকল। কিউটিক্যাল, ওটাই কিউটিক্যাল, এই যে অবিচ্ছিন্ন আবরণ। কিউটিকলের আবরণ। হ্যাঁ, কিউটিক্যালটাই হলো সেই অবিচ্ছিন্ন আবরণ। আচ্ছা, এরা একদিকে দেহের আবরণ তৈরি করছে, অন্যদিকে যেহেতু পেশী প্রবর্ধন আছে এই জন্য পেশির মতো কাজ করছে। এই জন্য আমরা এসব কোষকে পেশী আবরণী কোষ বলবো।
কাজ আবরণী কোষের মতো দেহের আবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে। প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। মিউকাস দানা কিউটিক্যাল ক্ষরণ করে ও দেহকে পিচ্ছিল রাখে। একাধিক নেমাটোসিস গ্রহণ করে। তাহলে আমরা পেশি আবরণী কোষের গঠনটা শিখলাম। কারো কোনো প্রশ্ন আছে পেশি আবরণী কোষের মধ্যে? নাই। স্যার এই যে নিডোসাইট। মিউকাস বস্তু যে ধারণ করে হ্যাঁ, ওটাই কি নিডোব্লাস্ট? না না, নিডোব্লাস্ট না। মিউকাস বস্তু তো পেশি না আবরণী স্যার, কোষ সৃষ্টি করে। এই যে মিউকাস বস্তু, মিউকাস বস্তু যে হ্যাঁ মিউকাস বস্তু, প্রত্যেকটা পেশি আবরণী কোষের মিউকাস বস্তু ক্ষরিত হবে। ক্ষরিত হয়ে পেশি আবরণী কোষের বাইরের দিকে একটা অবিচ্ছিন্ন আবরণ তৈরি করবে, যাকে আমরা বলবো কিউটিক্যাল। আর এখানে নিউরোসাইট যেটা, এই নিউরোসাইটটা হলো অন্য আরেকটা কোষ, যেটা পেশি আবরণী কোষের ফাঁকে যে গ্যাপ আছে সেই গ্যাপে এই কোষের অবস্থান। বুঝছো? নিউরোসাইট অ্যানাদার সেল। আমরা 7 ধরনের কোষ বললাম না? তাহলে এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অনেকগুলো কোষই থাকে, যেমন নিউরোসাইট, তারপর সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলো থাকবে। এগুলোর আমরা গঠন শিখবো। বুঝতে পেরেছো? ইন্টারস্টিশিয়াল কোষ পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে, হ্যাঁ গুচ্ছাকারে মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এদেরকে হাইড্রা দেহের সংরক্ষিত কোষ বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই পেশি আবরণী কোষের যে সরু প্রান্ত, এই সরু প্রান্তের মাঝে যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে গুচ্ছাকারে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো অবস্থান করে আছে, এবং এরা অনেকটা মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করেছে। নিচের এই অংশটা হলো মেসোগ্লিয়া, এবং এটাকে বলা হচ্ছে হাইড্রার সংরক্ষিত কোষ, বা আরো একটা টার্ম আছে টটিপটেন্ট সেল। টটিপটেন্ট টটিপটেন্ট সেল বা সংরক্ষিত কোষ, কারণ এরা দেহের প্রয়োজনে যে কোনো কোষ সৃষ্টি করতে সক্ষম। দেহের প্রয়োজনে যে কোনো কোষ তৈরি করতে সক্ষম। আচ্ছা, এখানে একজন হাত রেস করছো, কে কিছু বলবা? আচ্ছা, আমরা তাহলে কি বললাম? ইন্টারস্টিশিয়াল কোষকে কি বলছি? দেহের সংরক্ষিত কোষ, বা আমরা বলবো টটিপটেন্ট সেল। টটিপটেন্ট সেল। এগুলোর গঠন কেমন? গোলাকার, 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস ও মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাময়, রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে। কাজ প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষ তৈরি করতে পারে। পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। আমরা দেখাইছি যে পরিণত মুকুল তৈরি করছে ইন্টারস্টিশিয়াল কোষ। আমরা আরো একটা এখানে বলি নাই যে শীতকালে শীতকালে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দেহের বহিরাংশে কি তৈরি করতে পারে? জননাঙ্গ তৈরি করতে পারে, শুক্রাশয় ডিম্বাশয়। ওটাও আমরা এখানে কাজ হিসেবে দিতে পারি। জননাঙ্গ। হ্যাঁ, জননাঙ্গ তৈরি করে। ইন্টারস্টিশিয়াল কোষ জননাঙ্গ তৈরি করতে পারে। অবশ্য 1 নম্বরে আমরা বলেইছি যে প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষ তৈরি করতে পারে। কিছুদিন পর পর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহে পূর্ণ কোষের স্থান পূরণ করে। হাইড্রার দেহ যদি কোনো জায়গায় কেটে যায়, সেই ক্ষতস্থানও পূরণ করবে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে দেহের যে কোনো কোষ তৈরি করতে পারছে, এই জন্য আমরা একে বলবো যে টটিপটেন্ট সেল বা সংরক্ষণশীল কোষ। আমরা উদ্ভিদ কোষে পড়ানোর সময় আমরা টিস্যু চ্যাপ্টারে একটা কোষের নাম দিয়েছিলাম, সেই কোষটাও টটিপটেন্ট সেল ছিল, যে কোষটার নেচার ছিল বিভাজনক্ষম। কেউ বলতে পারবা কোষটার নাম কি? টিস্যু চ্যাপ্টারে বিভাজনক্ষম একটা কোষ ছিল, যার শ্রেণী বিভাগ আমরা পড়েছিলাম। বিভাজনক্ষম কোষ বা বিভাজনক্ষম টিস্যু বলতে পারবা? উদ্ভিদের 8 নম্বর চ্যাপ্টারে। স্যার মেরিস্টেমের ইয়েস, মেরিস্টেম সেল। মেরিস্টেম সেল মানে ভাজক কোষ। ভাজক কোষকেও বলা হচ্ছে টটিপটেন্ট সেল উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, স্নায়ু কোষ। তাহলে স্নায়ু কোষ এখন আমরা যাই। স্নায়ু কোষের অবস্থান কোথায়? আমরা এখানে দেখতে পাচ্ছি মেসোগ্লিয়া বরাবর। স্নায়ু কোষের গঠনটা কেমন? স্নায়ু কোষটা আসলে এরা দেখতে অনিয়ত আকার, এবং এদের একটি মাত্র কোষ দেহ, এটা হলো কোষ দেহ। আর কোষ দেহের দুই প্রান্তে এক বা একাধিক স্নায়ুতন্তু থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা, এদিকে দুইটা স্নায়ুতন্তু, এবং পাশাপাশি দুইটি স্নায়ু কোষের স্নায়ুতন্তু মিলিত হয়ে স্নায়ু জালক তৈরি করে। তাহলে এগুলোকে বলবো আমরা স্নায়ু জালক। তাহলে একটা যখন বলবো তখন তন্তু, আর যখন পাশাপাশি দুইটি স্নায়ুতন্তু মিলিত হবে, সেই মিলিত স্থানকে বলবো স্নায়ু জালক।
তাহলে কাজ, সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা কানেকশন দেওয়া আছে, দেখো এটা হলো সংবেদী কোষ। সংবেদী কোষের নিচে এটাকে আমরা দেখতে পারবো, এটা হলো একটা রোম বা তন্তু। এই তন্তু দিয়ে উদ্দীপনা, সংবেদী কোষের উদ্দীপনা স্নায়ু কোষে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, যার ফলে স্নায়ু কোষ দেহে সারা দেহে ছড়িয়ে দিবে। হ্যাঁ, এখানে আলাদা আলাদা ভাবে আমি আবার কোষের চিহ্নিত চিত্র আঁকাইছি, তোমাদের দরকার নাই। হ্যাঁ, তোমাদের এই ছবিটা আঁকলেই হবে। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা পেশি আবরণী কোষ দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি স্নায়ু কোষ দেখতে পাচ্ছি, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। মূলত গ্রন্থি কোষটা দেখানোর জন্যই এই ছবিটা আঁকানো হয়েছে। এটা হলো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষের গঠনটা এরকম। তাহলে বহিঃত্বকীয় গ্রন্থি কোষ পাদচাকতিতে খুব বেশি পরিমাণে দেখা যাবে। আমরা এবার 4 নম্বরে যাই। 4 নম্বরটা ছিল সংবেদী কোষ। এরা কোথায় ছিল সেটাও আমরা তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলবো, যে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা, হাইপোস্টোম ও পদতলের চারিদিকে বেশি দেখা যায়। গঠন, প্রতিটি কোষ লম্বা ও সরু, এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বের হয় এবং অপর প্রান্ত থেকে গুটিকাময় সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। তাহলে আমরা এখানে দেখেছি এটা হলো কোষের মুক্ত প্রান্ত, এটা হলো সংবেদী রোম, এই চুলের মতো অংশটা, আর এর নিচেই আমরা দেখতে পাচ্ছি গুটিকাময় তন্তু, বা এদিকে আমরা দেখি এটা গুটিকাময় সূক্ষ্ম তন্তু। এই সূক্ষ্ম তন্তুটা স্নায়ুতন্তুর সাথে কানেক্টেড। তাহলে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ ইত্যাদি সংগ্রহ করে স্নায়ু কোষে পাঠায়। এই হলো সংবেদী কোষের অবস্থান, গঠন, কাজ। আচ্ছা, তোমরা আবার একটু জয়েন করো। হ্যাঁ, আমার হয়তো আরো 7-8 মিনিট সময় লাগবে। যারা এখন পর্যন্ত জয়েন আছো তারা পুনরায় জয়েন করবে। ওকে, সবাই কথা বুঝতে পেরেছো? গ্রন্থি কোষ। জি স্যার। গ্রন্থি কোষ, হ্যাঁ, গ্রন্থি কোষের ছবি তোমাদের একটু আগে দেখালাম। মুখছিদ্রের চারিদিকে এবং পদতলে অবস্থিত। গ্রন্থি কোষ কিন্তু বহিঃত্বকেও আছে, অন্তঃত্বকেও আছে। তবে বহিঃত্বকের গ্রন্থি কোষের অবস্থান এবং অন্তঃত্বকের গ্রন্থি কোষের অবস্থান আলাদা। তাহলে বহিঃত্বকের গ্রন্থি কোষ থাকবে কোথায় কোথায়? মুখছিদ্রের চারিদিকে আর পাদচাকতিতে। গঠন, প্রত্যেক পদতলের কেন্দ্র থেকে অরীয়ভাবে বিন্যস্ত। তাহলে পদতলের কেন্দ্রে চারপাশ ধরে চারদিকে এই অরীয়ভাবে এই কোষগুলো থাকবে। কাজ, মিউকাস ক্ষরণ করে হাইড্রার দেহকে কোনো বস্তুর সাথে সংযুক্ত থাকতে সাহায্য করবে। আবার গ্রন্থি কোষ এক ধরনের গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করবে পানিতে, যার ফলে সে ভেসে থাকবে। আবার যেহেতু আঠালো রস ক্ষরণ করে, এই জন্য চলনতল পিচ্ছিল হয়ে যায়, তখন অ্যামিবডীয়, যেটা আমরা বলেছিলাম যে অ্যামিবয়েড চলন বা ক্ষণপদীয় চলন, সেটা সম্পন্ন করবে। যেহেতু মুখ ছিদ্রে গ্রন্থি কোষ আছে, এই জন্য গ্রন্থি কোষ আঠালো পদার্থ ক্ষরণ করে, আর সেই আঠালো পদার্থের সাহায্যে খাদ্য সহজেই গিলতে পারে। তাহলে এগুলো ছিল গ্রন্থি কোষের কাজ। তোমরা পুনরায় আবার জয়েন হও। হ্যাঁ, আর সময় বেশি নাই, আমিও জয়েন হচ্ছি, তোমরাও জয়েন হও। আচ্ছা, শুরু করছি। তাহলে আরেকটা কোষ হলো জনন কোষ। তাহলে জনন কোষ আমরা একটু কিছুক্ষণ আগে বলেছিলাম যে জনন কোষ কিন্তু সব সময় থাকবে না। জনন কোষ কোন সময় তৈরি হবে? প্রতিকূল পরিবেশ, হেমন্ত, প্রতিকূল শীতকালে। পরিবেশ বা শীতকাল বা হেমন্তকালে। দেহকাণ্ডের নিচের অর্ধাংশে তৈরি হবে ডিম্বাশয়, আর দেহকাণ্ডের উপরের অর্ধাংশে তৈরি করবে শুক্রাশয়। এবং শুক্রাশয়ের সংখ্যা বেশি, কোণাকার, আর ডিম্বাশয়ের সংখ্যা হলো কম, 1 থেকে 2টি গোলাকার। গোলাকার। এবং এই কোষগুলো, এই জননাঙ্গগুলো তৈরি করবে এক ধরনের কোষ যার নাম ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে যখন জননাঙ্গগুলো যখন সৃষ্টি হবে, তখন শুক্রাশয় তৈরি করবে
শুক্রাণু, প্রতিটি শুক্রাণুর 3টি অংশ থাকবে এবং এদের আকৃতি হবে অনেক ক্ষুদ্র। তাহলে কি কি অংশ? নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীত মস্তক থাকবে, সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড থাকবে এবং একটি লম্বা বিচলনক্ষম লেজ। তাহলে শুক্রাণুর 3টে অংশ কি কি? মস্তক, মধ্যখণ্ড আর লেজ। মানুষের শুক্রাণুর মতোই। ডিম্বাশয় থেকে, তাহলে শুক্রাশয় থেকে অনেকগুলো শুক্রাণু তৈরি হবে, কিন্তু ডিম্বাশয় থেকে একটা মাত্র ডিম্বাণু তৈরি হবে। ডিম্বাশয় থেকে একটা মাত্র পরিণত ডিম্বাণু তৈরি হবে। ডিম্বাণুটা হবে বড় এবং গোলাকার এবং ডিম্বাণুর সাথে 3টি পোলার বডি যুক্ত থাকে। এই পোলার বডি হলো, স্যার বলো। স্যার এখানে তো হচ্ছে শুক্রাণুর সংখ্যাটা মানে এখানে শুক্রাণু অনেক বেশি তৈরি হয় আর ডিম্বাণু হচ্ছে কম তৈরি হয়। স্যার তাহলে জনন কাজে সমস্যা হয় না? না, জনন কাজে সমস্যা হয় না। জনন কাজে, রেস্টিং লাগে। হ্যাঁ বলো। মানে অনেকগুলো শুক্রাণু, মনে করো যে হাইড্রা তো একলিঙ্গ, যে 1 থেকে 2টা হয়, আবার হ্যাঁ একটা হয় কিভাবে? হাইড্রা হলো একলিঙ্গ প্রাণীও হয়, আবার উভলিঙ্গ প্রাণীও হয়। তো যারা হলো আচ্ছা, উভলিঙ্গ হাইড্রা, তাদের দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটাই আছে। কিন্তু শুক্রাশয় আচ্ছা। থেকে যখন শুক্রাণু তৈরি হবে তখন ডিম্বাশয় তার ডেভেলপমেন্ট অফ রাখে। আবার মনে করো আরেকটা উভলিঙ্গ হাইড্রা, তার শুক্রাশয় ডেভেলপমেন্ট অফ, শুক্রাশয় শুক্রাণু তৈরি করবে না, ডিম্বাশয় ডিম্বাণু তৈরি করতে শুরু করবে। একটা যদি জননাঙ্গ ডেভেলপমেন্ট ঘটে, আরেকটা জননাঙ্গ তার ডেভেলপমেন্ট অফ রাখবে। এই কারণে দেখা যায় যে একই হাইড্রায় যেহেতু উভলিঙ্গ, তাহলে এদের স্বনিষেক ঘটার কথা ছিল, যে একই তার নিজ দেহেই তো শুক্রাশয়, নিজ দেহেই ডিম্বাশয় আছে। এই জন্য তাদের স্বনিষেক ঘটে না, তাদের পরনিষেক ঘটে। মনে করো একটা হাইড্রায় যদি শুক্রাণু তৈরি হয় উভলিঙ্গ হাইড্রায়, আরেকটা উভলিঙ্গ হাইড্রায় তৈরি করবে ডিম্বাণু, ডিম্বাশয়। ডিম্বাশয় বা জি ডিম্বাণু। স্যার। আর যখন ডিম্বাশয়ের, মনে করো যে যখন ডিম্বাশয়কে ডিম্বাণুতে যখন শুক্রাণু করতে অ্যাটাক করতে যাবে, অনেকগুলো শুক্রাণু যাবে মানুষের মতোই, কিন্তু একটা মাত্র শুক্রাণু সাকসেসফুল ভাবে একটা মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। তো আমরা প্রজনন অংশে যখন যাব তখন এগুলো সম্পর্কে আরো যাব, যে একটা জি স্যার। একটু টার্ম থাকা ভালো। এই যে তোমরা যে জানতেছো, আমারও ভালো লাগছে যে না তোমরা অনেক কিছু জানার চেষ্টা করছো, এটা আমার ভালো লাগছে, কিন্তু এখন এটা বুঝতে পারছি না। প্রজনন যখন যাব তখন আরো ভালো বুঝতে পারবো। এখন আমরা আসবো, কাজটা বলি নাই, কাজটা হলো কি যৌন জননে অংশগ্রহণ করে জাইগোট গঠন করা। এখন আমরা আসবো নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ আর নিডোসাইটের মধ্যে একটু পার্থক্য আছে। যখন হাইড্রা, মনে করো নিডোসাইট কোষটা তৈরি করবে, মানে নিডোসাইটের যখন পরিস্ফুটন হচ্ছে, নিডোসাইট কোষটা হলো পূর্ণাঙ্গ অবস্থা, আর নিডোসাইট যখন পরিস্ফুটনরত অবস্থায় থাকবে তখন সেই কোষটাকে বলবো নিডোব্লাস্ট কোষ। ঠিক আছে, তাহলে নিডোসাইটের পরিস্ফুটনরত অবস্থাকে কি বলবো? নিডোব্লাস্ট। আর যখন নিডোব্লাস্ট থেকে কোষটা বের হয়ে যাবে তখন সেই পূর্ণাঙ্গ কোষটাকে বলবো নিডোসাইট। তাহলে নিডোব্লাস্ট আর নিডোসাইটের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ, তাহলে কোনটা আগে আসবে? নিডোসাইট আগে আসবে না নিডোব্লাস্ট আগে আসবে? নিডোব্লাস্ট আগে তারপর আসবে। নিডোসাইট। হ্যাঁ, তারপর নিডোসাইট। অবস্থান: হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ঔষধ কোষের ভেতরে এগুলো অনুপ্রবিষ্ট থাকে। আমরা ছবিতে দেখেছিলাম। আকার: হাইড্রার একটা আদর্শ নিউরোসাইট দেখতে গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার বা পেয়াল আকার, তবে মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্তটি সামান্য সরু এবং মুক্ত প্রান্তটি চওড়া ও স্ফীত। এটি নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। আচ্ছা, যখন মনে করো যে আমরা হাইড্রার বহিঃত্বকের কোষের অবস্থান, গঠন আর কাজ পরীক্ষায় এসেছে, তখন কিন্তু আমরা নিউরোসাইটের বিস্তারিত বর্ণনায় যাব না। নিউরোসাইটের তখন আমরা কি করবো? জাস্ট অবস্থান, আকার বলবো এবং তার দেহে কি কি আছে সেটা আমরা জাস্ট বলবো। তার দেহে কি কি আছে? আবরণ, তারপরে আছে হলো নেমাটোসিস্ট, অপারকুলাম, নিউরোসিল, পেশিসূত্র, এগুলো বলেই আমরা শেষ করে দেবো। যখন স্যার বহিঃত্বকের, অনুপ্রবিষ্ট কি? বলতেছি, যখন মনে করো যে বহিঃত্বকের 7টা কোষের অবস্থান, গঠন আর কাজ আসবে তখন জাস্ট আমরা এটুকু বলবো, অবস্থান, আকার আর তার মধ্যে কি কি আছে। ওকে। আর যখন যখন আরেকটা কোশ্চেন আসবে, আমি তোমার কোশ্চেনটা পরে অ্যান্সার দিচ্ছি। আরেকটা হলো যে যখন মনে করো একটা আদর্শ নিউরোসাইট বা একটা আদর্শ নিউরোব্লাস্ট কোষের গঠন চিত্র সহকারে বর্ণনা করো, তখন আমি যে স্লাইড গুলো তৈরি করেছি ওটা আসলে ওটার জন্য। হ্যাঁ, আর যখন আমরা এই কোষটায়, যখন আমরা বহিঃত্বকের কোষ হিসেবে পড়বো
তখন কিন্তু আমি শর্ট করে ফেলবো, জাস্ট অবস্থান আকার বলবো আর তার মধ্যে কি কি আছে। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন অনুপ্রবিষ্ট মানে কি, মানে ভিতরে ঢুকে আছে, হ্যাঁ, প্রবিষ্ট হয়ে আছে। মনে করো যে আমি হয়তো দেওয়ালের মধ্যে আমার পাটা ঢুকিয়ে রাখলাম, এরকম। তাহলে আমার পাটা কোথায় প্রবিষ্ট হয়ে আছে? দেওয়ালের ভিতরে দেয়ালে। বা কাদার ভিতরে আমি আমার পাটা ঢুকিয়ে রেখেছি, তাহলে আমার পাটা কাদার মধ্যে অনুপ্রবিষ্ট হয়েছে। তো ঠিক এই কোষগুলো বেশি আবরণী কোষের মধ্যে একটা অংশ প্রবেশ করিয়ে রেখেছে, এই জন্য অনুপ্রবিষ্ট কথাটা বলছি। আচ্ছা, এরপরে আসবো আবরণ। তাহলে প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে। তো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, বাম দিকের ছবিটা হলো সাধারণ অবস্থা, মানে সাধারণ অবস্থায় কোষটা এরকম থাকবে। আর এটা হলো সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় গঠন। এটা হলো সূত্রক যখন ভিতর থেকে বের করবে তখন সেটা হলো সূত্রক খোলা অবস্থায় বা উন্মুক্ত অবস্থায় নিউরোসাইটের অবস্থান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো দ্বিস্তরী, এটা হলো একটা লেয়ার, এটা একটা লেয়ার, দুই স্তরের মাঝখানে আমরা একটা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। আর এটা পুরো অংশটাই হলো সাইটোপ্লাজম, এটা পুরো অংশটাই সাইটোপ্লাজম। এরপর আমরা আসবো নেমাটোসিস্ট। গ্রিক নেমা মানে সুতা, ক্রিস্টিস মানে থলি। তাহলে এই থলির ভিতরে প্রোটিন আর ফেনলের সমন্বয়ে গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকবে এবং একটি লম্বা সরু ফাঁপা প্রাচীরের ক্যাপসুলকে নেমাটোসিস্ট বলে। প্রকৃতপক্ষে ক্যাপসুলের সরু প্রান্তটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে। আমরা যাই এখানে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ক্যাপসুল, এটাকে বলছি আমরা নেমাটোসিস্ট ক্যাপসুল। এটা অনেকটা আমি বলেছিলাম থলি আকৃতির একটা গঠন, ঠিক আছে? এটা হলো একটা থলি আকৃতির গঠন, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে এই থলির মধ্যে কি থাকবে? এখানে এক ধরনের বিষাক্ত তরল থাকবে। সেই বিষাক্ত তরলের নাম হলো হিপনোটক্সিন। হ্যাঁ, হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? আমিষ আর ফেনল। তোমরা কি ফেনল দেখেছো? স্যার ফেনল তো একটা যৌগ। হ্যাঁ, যৌগ, কিন্তু ফেনল মানে কোন কেমিক্যালের মধ্যে দেখেছো? না স্যার। সবাই দেখেছো। না এখন নাম স্যার, বললে, দেখি নাই। এখন নাম বললেই তুমি চিনতে পারবা। হারপিক আছে না? হারপিক, বাসায় যে হারপিক, জি স্যার। টয়লেট ক্লিনার, হ্যাঁ, হারপিক হলো ফেনল দ্বারা জি গঠিত। স্যার, হারপিক দেখেছি। হলো ফেনল দ্বারা গঠিত। তাহলে এই ফেনলে কিছু সুগন্ধি মিশানো থাকে। হ্যাঁ, তাহলে এই ফেনল, এখন কেউ যদি হারপিক মনে করো যে সে খেয়ে ফেলে, মুখে যদি হারপিক নিয়ে নেয়, তাহলে মানুষের দেহটা কি? আমিষ। মানুষের দেহের মেন উপাদান কিন্তু আমিষ। এছাড়াও শর্করা আছে, চর্বি আছে। তো প্রধান উপাদান যেহেতু আমিষ, আমরা এখন মুখে হারপিক নিয়ে নিয়েছি। এখন এই হারপিক গুলো আমিষের সাথে কি করবে? বিক্রিয়া করা শুরু করবে, যার ফলে তৈরি হবে কি? পদার্থ সৃষ্টি হ্যাঁ, করবে। যার ফলে জি আমরা স্যার। কি বেঁচে থাকবো না মারা যাবো? আমরা মারা যাবো। যদি কম পরিমাণে আমাদের, স্যার মারা যাবে। আমাদের যকৃত একটা লিমিট আছে যে সে এই পরিমাণ বিষকে সে টলারেট করতে পারে। এখন সে মাত্রা যদি আমরা অতিক্রম করে ফেলি, মনে করি এক ফোঁটা যদি হারপিক খাই আমাদের কিছুই হবে না। যদি হাফ বোতল খেয়ে ফেলি তাহলে কিন্তু আমার যকৃত সহ্য করবে না, যে তুমি এত খেয়েছো, ঠিক আছে তুমি মরো এখন, ঠিক আছে? আর এক ফোঁটা দুই ফোঁটা হারপিক যদি আমরা খেয়ে ফেলি, স্যার সেক্ষেত্রে যে কোনো প্রকার আমিষের সাথেই ওই ফেনল মিশ্রিত হলেই হচ্ছে হিপনোটক্সিন সৃষ্টি করবে। না, যে কোনো প্রকার আমিষের সাথে না, অবশ্যই সেটাকে মিশ্রণের জন্য এনজাইম থাকতে হবে বা হয়তো কোনো প্রভাবক থাকতে হবে। যে কোনো আমিষের সাথে মিশালেই হবে না। ওকে, আচ্ছা, তাহলে জি আমরা স্যার। আরেকটু কথা বলেছিলাম যে এই থলির ভিতরে আমরা কি বলেছিলাম, যে একটা লম্বা পেঁচানো সরু সূত্রক আছে এবং সূত্রকের শীর্ষ ভাগটা থাকবে খোলা। সূত্রকের এটা হলো গোড়া, এই যে গোড়া আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো বেশ প্রশস্ত অংশ। এই গোড়া, সূত্রকের গোড়ার অংশকে বলবো, প্রশস্ত অংশকে বলবো বাট বা স্যাপ্ট। এবং বাটে এখানে দেখবো যে বড় কাটা আছে, স্যার ওই সুতার গোড়া, স্যার এটা হলো সুতার গোড়া। গোড়া কোনটা? এই যে এটা, এই যে গোড়া, অনেকটা কি বলা যায়, ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতির যে গঠনটা এটা দেখতে পাচ্ছ, গোড়া। এটাই হলো বাট বা এটা গোড়া। তাহলে বাটটা হলো বেশ প্রশস্ত, চওড়া। তাহলে বাটে আর কি স্যার রয়েছে? সুতার যে একদম হ্যাঁ, কণা যেটা ওটা হচ্ছে খোলা। হ্যাঁ, এই যে আমরা এখানে নিচের দিকে আসছে সুতা বা সূত্রক, এর শেষ প্রান্তটা হলো খোলা, কারণ এই শেষ প্রান্ত, খোলা প্রান্ত দিয়ে বিষটা শত্রু গায়ে যাবে, হিপ্রোটক্সিন বিষটা। আচ্ছা, বাটের মধ্যে আমরা দেখবো যে বড় কিছু কাটা আছে, এগুলোর নাম হলো বার্ব। এখানে বড় 2 থেকে 3টা কাটা থাকে। আর ছোট সর্পিল আকারে বিন্যস্ত কিছু কাটা থাকবে, এগুলোর নাম হলো বারবিউল। এই যে ছোট কাটা হলো বারবিউল, বারবিউল।
তাহলে আমরা এখানে দেখব যে একটি অনিক্ষেপিত নেমাটোসিস বাটখানি কাটা এবং সূত্রক সহ ক্যাপসুলে উল্টোভাবে ঢুকে থাকে। তাহলে এটা হলো সূত্রক নিক্ষেপিত অবস্থায়, আর এটা হলো সূত্রক অনিক্ষেপিত অবস্থায়। হ্যাঁ, সূত্রক এখন নিক্ষিপ্ত হয় নাই, যার ফলে কি আছে, বাট নেমাটোসিস ক্যাপসুলের ভিতরে উল্টো অবস্থায় অবস্থান করছে, এবং সেই বাটের মধ্যে বার্ব গুলো বা বার্বিউল গুলো বা পেঁচানো সূত্রক গুলো বাটের সাথে জড়িয়ে আছে। তাহলে এটা হলো কি অবস্থা, সাধারণ অবস্থা। স্যার ভেতরে যে দুইটা দেখা যাচ্ছে কাঁটার হ্যাঁ, মতো, ওই দুইটা কি? ওটা হলো বার্ব, ওটাই বার্ব। হ্যাঁ, যখন মনে করো যে ভেতরে থাকবে তখন ওই বার্ব গুলো উল্টে যাবে, আর যখন মনে করো হবে মানে ফোল্ডিংটা বের হয়ে আসবে, তখন এরকম হয়ে যাবে, মানে তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে যাবে। ঠিক আছে, যখন সূত্রকের ভিতরে থাকবে তখন এরকম থাকবে। ওকে। জি স্যার। আর আমরা এই মানে নেমোসিস ক্যাপসুলের উপরে একটা কিন্তু ঢাকনা দেখতে পাচ্ছি, এই ঢাকনার নাম কিন্তু অপারকুলাম। তাহলে অপারকুলাম এটি ঢাকনির মতো একটি গঠন, যা দিয়ে নেমোসিস্টের উপরের প্রান্ত ঢাকা থাকে। নিডোসিল, এটি নিডোসাইটের মুক্ত প্রান্তে অবস্থিত, একপাশে অবস্থিত দৃঢ়, ক্ষুদ্র, সংবেদনশীল রোমের মতো একটা অংশ। প্রকৃতপক্ষে নিডোসিল একটি রূপান্তরিত সিলিয়াম। এটি বন্দুকের ট্রিগারের মতো কাজ করে, ফলে পেঁচানো সুতাটি বাইরে নিক্ষিপ্ত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো সেই নিডোসিল, দৃঢ়, ক্ষুদ্র, সংবেদনশীল একটা অংশ। হ্যাঁ, এটা অনেকটা সূচের মতো। তো এটা কি হয়, যখন শিকার এই নিউরোসিল বরাবর আসে, তখন নিউরোসিল উত্তেজিত হয়ে যায় এবং বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। বন্দুকের ট্রিগার যেমন আমরা এরকম করে ধরে এরকম টান দিই, তো এটাও ঠিক এরকম টান দিবে, যার ফলে অপরকুলামটা এভাবে ঢাকনাটা খুলে যাবে। এই যে এখানে অপরকুলামটা খুলে গেছে, আর ভিতর থেকে তখন সূত্রক বার্ব সহ নিক্ষিপ্ত হবে। হ্যাঁ, সে এখন রেডি শত্রুর সাথে মোকাবেলা করার জন্য। বুঝতে পেরেছো? অসাধারণ টেকনিক স্যার। হ্যাঁ, কি বললা? অপারকুলাম? স্যার বলতেছে অসাধারণ টেকনিক। হ্যাঁ হ্যাঁ, মনে করো যে এখন সে মনে করো সে রেডি, মনে করো যে তার নিউরোসিলে যদি কোনো শত্রু আঘাত করে বা কোনো শিকার যদি আঘাত করে, বা সে নিউরোসিল যদি বুঝতে পারে যে এখন আমার বিপদ, সে তখন নিজেকে আত্মরক্ষার জন্য সেইভাবে তার ভিতর থেকে সূত্রটা বের করবে। আচ্ছা, পেশি সূত্র। কতগুলো ক্ষুদ্র পেশিতন্তু ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে, পরে সবগুলো তন্তু একত্রিত হয়ে নিডোসাইটের বৃন্তের ভিতর দিয়ে মেসোগ্লিয়ার সাথে মিলিত হয়। এছাড়া নেমাটোসিস্টের নিম্ন প্রান্তে ল্যাসো নামক একটা পেঁচানো সুতা অবস্থান করে। তাহলে নেমাটোসিস্টের কাজ হলো যে এর সাহায্যে শিকার ধরা ও চলনে অংশগ্রহণ করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পেশি সূত্র, যেটা নেমাটোসিস্ট ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি, এবং অনেক সময় এটা সাইটোপ্লাজম ভেদ করে মেসোগ্লিয়া বরাবর পর্যন্ত এই পেশি সূত্রগুলো বিস্তৃত থাকে। পেশি সূত্রগুলোর কাজ হলো যে যখন মনে করো যে বিষটা শত্রুর দেহে বা শিকারের দেহে ঢালবে, তখন এই পেশি সূত্রগুলো কি করে, সংকোচন করে, যার ফলে নেমাটোসিস ক্যাপসুলগুলো থেকে যে বিষগুলো আছে সেই বিষগুলো সূত্রকে চলে যায়, এবং সূত্রক দিয়ে তখন শিকারের গায়ে বিষ ঢেলে দেয়। আর ল্যাসো স্যার যেটা, লেসোর কাজটা আরেকবার বলবেন? পেশি সূত্রকের কাজটা এটাই আমি কি? পেশি সূত্রকের কাজটা আমি আবার বলছি। জি, স্যার। পেশি সূত্র নেমাটোসিস ক্যাপসুলের পৃষ্ঠদেশে লেগে আছে। তো পেশি সূত্রক গুলো কি হয়, সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে কি হয়, যে ভিতরে যে বিষগুলো আছে সেই বিষগুলো যেহেতু থলিটাকে এরকম চেপে ধরছে, হ্যাঁ, যার ফলে কি হবে, বিষগুলো উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যে সূত্রকের মধ্যে দিয়ে শিকারের দিয়ে প্রবেশ করায় দিবে। বুঝতে পেরেছো? আর ল্যাসো যেটা, ল্যাসো এটা হলো পেঁচানো একটা সূত্র, এর কাজ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো জানতে পারেন নাই। তাহলে এই ছিল নিডোসাইটের গঠন, আদর্শ নিডোসাইটের গঠন। তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আর এখানে আমরা একটা ছবি দেখিয়েছিলাম, স্যার এই যে, বিমুখ, হ্যাঁ বলো। স্যার বলো। বিমৌখিক, ওটা একটু আরেকবার বলবেন? বিমৌখিক, বিমৌখিক মানে হলো, সাইডের অপর প্রান্ত হ্যাঁ, মনে করো মুখ যেদিকে আছে, মুখের বিপরীত প্রান্তকে বলবো বিমৌখিক, মুখের বিপরীত প্রান্তকে বলবো বিমৌখিক। যেমন আমরা, মনে করো আমি এখন বসে আছি, তাহলে আমরা মনে করি এরকম মুখটা যদি উপরে করতাম, হ্যাঁ, আকাশের দিকে মুখ করতাম, তাহলে সেটা হলো আমার মৌখিক প্রান্ত। বুঝতে পারলা? আর আমি বসে আছি মানে পায়ুটা হলো আমি আমার চেয়ারের লেগে আছে, তাহলে পায়ুটা হতো কি, বিমৌখিক প্রান্ত।
ধরে মুখের বিপরীত প্রান্তকে বলবো বিমুখ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখাইছিলাম, এটা হলো হাইড্রা। তাহলে হাইড্রা এটা হলো বহিঃত্বকের একাংশ, এই বহিঃত্বকে দেহপ্রাচীরের একাংশ, এটা হলো দেহপ্রাচীরের একাংশ। বাইরের দিকে আছে বহিঃত্বক, মাঝখানে আছে মেসোগ্লিয়া, আর ভেতরের এই অংশটা হলো অন্তঃত্বক। আর এই গহ্বরটাকে বলছি আমরা সিলেন্টেরন। আমরা এখন বহিঃত্বকের এই কোষগুলো আমরা জানলাম, এই বহিঃত্বকের এই কোষগুলো জানলাম। আমরা একটা কোষ নিউরোসাইট সম্পর্কে জেনেছি, এই হলো সেই নিউরোসাইট। এটা হলো নিউরোসাইটের সাধারণ অবস্থা, মানে সূত্র ভিতরে প্রবিষ্ট অবস্থায়। আর এটা আমরা দেখতে পাচ্ছি সূত্র নিক্ষেপিত অবস্থায় নিউরোসাইট কোষ। এই আর কি। তো আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, ওই যে একদম ফার্স্ট স্লাইডে হ্যাঁ বলো, কি আছে? আব্রাহাম ট্রেমলের যে সাল দেওয়া ছিল না, হ্যাঁ ওই সালে আমাদের হচ্ছে আমার গাজী আজমলের বইয়ে দেওয়া আছে 1710 থেকে 1784, আর এখানে তো 1700 দেওয়া, তাহলে আচ্ছা, কোনটা ওটা আমি দেখবো, ওটা মিস্টেক হতে পারে। হ্যাঁ, হয়তো লেখার সময় মিস্টেক হতে পারে, আমরা ওটা দেখে নেক্সট ক্লাসে কনফার্ম করে দিব, ঠিক আছে? তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। জি স্যার। স্যার এইটা গাজী আজমলের পুরনো বইতে 1700 দেওয়া। কত 1700 দেওয়া আছে পুরোনো বইয়ে? আমার বই নতুন 1710। সংস্করণে 10 দেওয়া। হ্যাঁ, আমারটাতে 10। ও যাই হোক, কোনো না বই অবশ্যই 1700 থেকে 1784 দেওয়া নতুন যাবে। সংস্করণে। হ্যাঁ, তো যাই হোক, হয়তো আমি পুরোনো সংস্করণ থেকে দেখেছি, তো ওটা ঠিক করে নিও। তো খুদা হাফেজ। জি স্যার।